আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি সিনথিয়া রহমান এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। ওসমান হাদি ও চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর উপর হামলার ঘটনায় একটি মহল ফায়দা লুটার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। চলমান ষড়যন্ত্র এখনই থামবে না, বরং আরও তীব্র আকার ধারণ করবে জানিয়ে তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলেও জানান তারেক রহমান। রুদ্র রফিকের রিপোর্ট। রাষ্ট্র গঠনে বিএনপির পরিকল্পনা সম্পর্কে নেতাকর্মীদের প্রশিক্ষিত করতে টানা 7 দিন রাজধানীর কেআইবি মিলনায়তনে কর্মশালা করছে দলটি। প্রতিদিনের মতো কর্মসূচির শেষ দিনেও ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নারীদের উন্নয়নের কথা যেমন আছে, এ সময় তিনি বলেন, দেশের চলমান অস্থিরতার সুযোগে একটি গোষ্ঠী সুবিধা নেয়ার চেষ্টা করছে। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে, তাই মনে হয় না আপনাদের? তাই তো অবশ্যই যে কোনো মূল্যে দেশে ইনশাল্লাহ নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে আপনার পক্ষে রায় নিয়ে আসতে হবে জনগণের। তারেক রহমান আরও বলেন, নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। যেই ষড়যন্ত্রগুলো চলছে, বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে, আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে মানুষকে, দেশের সাধারণ মানুষ, গণতান্ত্রিক মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। নিজেদের মতপার্থক্য কমিয়ে ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে বলেও সতর্ক করেন তিনি। আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, এই দেশ ধ্বংস হয়ে যাবে। যে নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। জনগণকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলেও জানান তারেক রহমান। এই আত্মবিশ্বাস কি আছে? আপনারা কি এটা বিশ্বাস করেন যে আপনাদের সেই ক্ষমতা আছে? রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। আগামী 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিরাপদ হবে বলে আশা প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বেগম খালেদা জিয়া, তার পরিবার এবং জাতির জন্য এটি একটি বিশেষ দিন। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসব কথা বলেন মির্জা ফখরুল। প্রয়োজনে অন্তর্বর্তী সরকারকে বিশেষ নিরাপত্তা সেল তৈরির পরামর্শ দেন মির্জা ফখরুল। এদিকে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। অতি দ্রুত অপরাধীদের গ্রেফতার এবং সবার আগে হাদির সুচিকিৎসা নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। ওসমান হাদির ওপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। নির্বাচন বানচালের এই ষড়যন্ত্র রুখে দিতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারাও ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকবেন বলে প্রধান উপদেষ্টাকে প্রতিশ্রুতি দিয়েছেন। ঐক্যবদ্ধ থাকলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র টিকবে না বলেও জানান রাজনৈতিক দলের নেতারা। শনিবার প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত বৈঠকে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির উপর হামলার পর সামগ্রিক বিষয় নিয়ে শনিবার বিএনপি, জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও হাফিজউদ্দিন আহমদ, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অংশ নেন। ওসমান হাদির উপর হামলাকে সতর্ক বার্তা হিসেবে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যে কোনো অবস্থাতেই পরস্পরের দোষারোপ থেকে বিরত থাকতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। আমাদের চেতনা হচ্ছে জুলাই 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের চেতনা, প্রত্যাশা।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থান নিয়ে মিডিয়া ও সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন। ওসমান হাদির যারা হত্যা চেষ্টা জড়িত, আমরা তাদেরকে তো অবিলম্বে আজকের মধ্যে আমরা গ্রেফতার চেয়েছি, এবং শুধু তারাই নয় বরং এই যে পরিকল্পনার সাথে যারা জড়িত তাদেরকেও যাতে সরকার কঠোর ব্যবস্থা নেয় আওয়ামী লীগের বিরুদ্ধে। এবং বৈঠকের আগে প্রধান উপদেষ্টা সহ বিএনপি, জামাত ও এনসিপি নেতারা ওসমান হাদির পরিবারের সদস্যদেরকে সান্ত্বনা দেন। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। আশঙ্কাজনক অবস্থায় ওসমান হাদি হাসপাতালের বেডে আছেন জানিয়ে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেছেন, এই অবস্থায় তার বেঁচে থাকার হার নগণ্য। এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নূর। ওসমান হাদির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি। এদিকে এনডিএম সভাপতি ববি হাজ্জাজ বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পতিত স্বৈরাচার একত্রিত হয়ে হাদির ওপর এই হামলার ঘটনা ঘটিয়েছে। হামলা করে যারা হাদির স্বপ্ন নস্যাৎ করতে চায় তাদের সে স্বপ্ন পূরণ হবে না বলেও মন্তব্য করেন ববি হাজ্জাজ। আপনারা জানেন, আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসকদের সাথে কথা বলেছি। মেডিকেলের ভাষায় এই কন্ডিশন নিয়ে সুস্থ হওয়ার, স্বাভাবিক জীবনে কিংবা বেঁচে থাকার হারটা খুব নগণ্য। কাজে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের দোয়া। খাস করে আমাদের কাছে পরিষ্কার যে হাদির উপরে যে আক্রমণ হয়েছে এটা পুরনো ফ্যাসিবাদের যে শক্তি ছিল তারা নতুন আরো অনেকের সাথে হয়তো মিলিত হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, হাদির শারীরিক অবস্থার নতুন কোনো তথ্য পাওয়া গেছে কিনা? এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা জানাবেন। সিনথিয়া, আপনি জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ বিন ওসমান হাদি তিনি কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিউতে নিবিড় পরিচর্যায় রয়েছেন এবং তার চিকিৎসার জন্য ইতিমধ্যে দুজন কনসালটেন্ট সহ 15 সদস্যের চিকিৎসকদের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা কিন্তু সকালেও বৈঠক করেছে, যদিও তারা ক্যামেরার সামনে আসলে বিবৃতি দেয়নি, কিন্তু সন্ধ্যার আগে এক লিখিত বিবৃতিতে তারা মোটা দাগে যে বিষয়টি জানিয়েছে সেটি হলো হাদির অবস্থা আসলে অত্যন্ত আশঙ্কাজনক, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। একই সাথে কিন্তু তারা আরও কিছু অবজারভেশনও দিয়েছেন। আমি যদি আপনাকে জানাই যে তারা জানিয়েছে যে যেহেতু ব্রেন মারাত্মকভাবে ইনজুরি হয়েছে, তো সেই ক্ষেত্রে ব্রেন প্রোটেকশন প্রোটোকল মেনেই আসলে তার সমস্ত সাপোর্ট চালিয়ে যেতে হচ্ছে। একই সাথে কিন্তু তারা আরেকটি কথা বলেছে যে ফুসফুসের যে সংক্রমণটি ধরা পড়েছিল সেটি যেন আর না বাড়ে, সেই বিষয়েও তারা কিন্তু কাজ করছে। একই সাথে আরও বলেছে যে কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে, এটি কিছুটা হলেও আশার বাণী, এমনটি কিন্তু মেডিকেল বোর্ড জানিয়েছে। সেই সাথে শরীরের যে রক্ত জমাট বাঁধা বা রক্তক্ষরণের কারণে যে অসামঞ্জস্যতা তৈরি হয়েছিল সেই বিষয়টিও কিছুটা ঠিক হয়েছে, এমন কথা কিন্তু জানিয়েছে। তবে আরেকটা বিষয় যেটি জানিয়েছে যে তার ব্রেনে ইনজুরির কারণে ব্লাড প্রেশার ও হার্টবিট কিন্তু ওঠানামা করছে। এই ক্ষেত্রে ব্লাড প্রেশার যে যেন ঠিক থাকে এই জন্য তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে। আর যদি হার্ট রেট কমে যায় সেই ক্ষেত্রে তারা এমনটি জানিয়েছে যে টেম্পোরারি পেস মেকার যদি লাগানো প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে তারা সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। তবে সব মিলিয়ে তারা যেটি বরাবরই বলে আসছে যে এখনও কিছু বলা যাচ্ছে না, 48 ঘন্টা না পেরোলে হয়তো তারা সুনির্দিষ্ট করে কিছু বলতে পারবে না, এমন কথা জানাচ্ছে। তবে তার যে চিকিৎসা সেটি কিন্তু চলমান রয়েছে। তবে এমনটি জানিয়েছে আপাতত মোটা দাগে, অর্থাৎ অন্য কোনো অপারেশন কিংবা বড় কোনো নতুন চিকিৎসায় তারা যাবেন না। যে চিকিৎসা চলমান রয়েছে আসলে সেটি চলতে থাকবে এবং 48 ঘন্টা পর তারা হয়তো এই বিষয়ে আরও সুনির্দিষ্ট করে জানাবে। একই সাথে জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থাও স্থিতিশীল রয়েছে, আমরা কিন্তু এমনটি জানতে পেরেছি, অর্থাৎ নতুন করে আর কোনো পরিবর্তন হয়নি, এই জন্য হয়তো আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিংও এখানে করেনি। তো আপাতত এই ছিল আমার কাছে এভারকেয়ার থেকে সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।
হাদির ওপর বর্বরচিত হামলা গণতন্ত্রের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হাদির ওপর হামলাকে সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখছেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে প্রতিবাদ সভায় এসব কথা বলেন তারা। এদিকে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চ ছাড়াও বিক্ষোভে অংশ নেন এবি পার্টি সহ একাধিক রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। নির্বাচনের তফসিল ঘোষণার পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলা চালায় সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে বিএনপি। বিক্ষোভের আগে প্রতিবাদ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হাদির উপর একটি গোষ্ঠী সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। এই মহা মাস্টার প্ল্যান, এই মহা পরিকল্পনা তারা করে চট করে অভিযোগটা যাতে চাপানো যায় বিএনপি নেতার বিরুদ্ধে, এইভাবে একটা চমৎকার ষড়যন্ত্র তারা করেছে। এখন আস্তে আস্তে দিনের আলোতে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। একই অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আঘাত হাদিকে নয়, করা হয়েছে গণতন্ত্রকে। হাদির উপরে এই আঘাতে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই, এই আঘাত হাদির উপরে নয়, এই আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে, এই আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে, এই আঘাত বাংলাদেশের স্বাধীনতার উপরে। ওসমান হাদির উপর নৃশংস হামলার প্রতিবাদে বাংলা মোটর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা 12 আসনের বিএনপি প্রার্থী সাইফুল আলম নীরব। অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান তিনি। এদিকে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি। দুপুরে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চ ছাড়াও বিক্ষোভে অংশ নেন এবি পার্টি সহ একাধিক রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। ওসমান হাদিকে যদি হত্যা করা হয়, তার চেতনা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। একটা দুইটা বুলেট না, লক্ষ বুলেট দিয়েও এই আজাদির লড়াই বন্ধ করা যাবে না। এমন ঘটনায় সরকারের ভূমিকার তীব্র নিন্দা জানান নেতারা। ওসমান হাদির জন্য যে আমাদের অশ্রু ঝরে, এটা অশ্রু না, এটা হচ্ছে ক্রোধ। এই ক্রোধ আগুন হয়ে আওয়ামী লীগ এবং দিল্লির মস্তক চারকার করে চালাইয়া দিব। আমি আজ থেকে হাদির সেই কালচারাল সেন্টারের দায়িত্ব গ্রহণ করলাম। হাদির কালচারাল সেন্টার আমি এটা চালিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। ওসমান হাদির রক্ত যারা ঝরিয়েছে তাদের এই বাংলায় জায়গা হবে না বলেও উল্লেখ করা হয়। ইনকিলাব ইনকিলাব। শাকিবুর রহমান, RTV, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত জরুরি সভা শেষে এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এই হামলা নির্বাচন বানচালের অপচেষ্টা। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্বিতীয়বারের মতো অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করবে বলেও জানান অর্থ উপদেষ্টা। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্ট। শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলায় আবারও প্রশ্নবিদ্ধ আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই অবস্থায় সাপ্তাহিক বন্ধের দিনে সচিবালয়ে জরুরি সভা করে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। সভা শেষে হাদির উপর হামলাকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অতি দ্রুত সময়ের মধ্যে আমরা দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। এই হামলায় জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। কেউ ধরে দিতে পারে, তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে হামলা হয়েছে, জোরদার করা হচ্ছে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে
তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে চালু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। ফ্যাসিস্ট টেররিস্টদের দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নির্বাচনের প্রার্থীরা চাইলে সরকার ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দিবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা ইলেকশনে পার্টিসিপেট করে তাদের যদি হাতিয়ার আমাদের কাছে জমা থাকে ওইগুলো আমরা তাদের ফেরত দিব। বিএনপির সিনিয়র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসলে নিরাপত্তার শঙ্কা নেই বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি নেওয়া আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাজনীতির পরিবর্তে একটি গোষ্ঠী মবক্রেসির রাজনীতি চর্চা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ওসমান হাদির উপর হামলা কোনো মাস্টার প্ল্যানের অংশ কিনা সে প্রশ্ন তোলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের কর্মকাণ্ডে নানা সন্দেহ তৈরি হচ্ছে বলেও জানান তিনি। রুদ্র রফিকের আরেকটি রিপোর্ট। আমিও ফিল করছিলাম রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত সপ্তাহব্যাপী দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির সমাপনী দিনে যোগ দেন 5টি বিভাগের নেতৃবৃন্দ। সমস্ত পরিবারের হাতে যদি আমরা এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ওসমান হাদি ইস্যুতে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। একজন উপদেষ্টা মাত্র 4-5 দিন আগে বলে দিলেন যে জনগণ তো আমাদেরকে ম্যান্ডেট দেয়নি, কতদিন থাকবো। তো সবগুলো মিলিয়েই নানা সন্দেহ, নানা সংশয়, নানা ধরনের কৌতূহল সৃষ্টি হচ্ছে, কোথায় কি হচ্ছে, তাহলে কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কিনা। অবাধ সুষ্ঠু নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে যেটা করার কথা সেটা কি কেউ কেউ পরিকল্পিতভাবে বিনষ্ট করার চেষ্টা করছেন? দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান। নতুন বাংলাদেশে মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটাকে মাথায় রেখে ধারণ করে যে রাজনীতি আমরা চালাচ্ছি তার বিপরীতে একটু ভিন্ন রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে মবক্রেসির রাজনীতি, গায়ের জোরের রাজনীতি, যে কোনো অজুহাতে অস্থিতিশীলতার সৃষ্টি করার রাজনীতি। 25 তারিখ তারেক রহমানের আগমনে দেশের রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন আমির খসরু। নেতা আসতেছে 25 তারিখে, বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক অঙ্গনে নতুন জোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ। রুদ্র রফিক, RTV, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর হামলা দেশের জন্য অশনি সংকেত। পরিবেশ নষ্ট করে নির্বাচনকে বানচাল করতে পরাজিত ফ্যাসিস্ট দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত থাকলেও প্রশাসনের তৎপরতা হতাশাজনক বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংকট উত্তরণে আইনশৃঙ্খলা বাহিনীকে নড়েচড়ে বসার পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্বশীল আচরণের পরামর্শ বিশেষজ্ঞদের। রিপোর্ট করছেন জাহিদ রহমান। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর হামলাকে সাধারণ বা বিক্ষিপ্ত কোনো ঘটনা হিসেবে দেখতে নারাজ অধ্যাপক দিলারা চৌধুরী। আবরার হত্যার সাথে হাদি হত্যা চেষ্টা একই সুতায় গাঁথা বলে মনে করেন তিনি। নির্বাচনটাকে বানচাল করার একটা চেষ্টা যাদের পতন হয়েছে তারা করার চেষ্টা করবে, এটা আমরা প্রথম থেকেই জানি যে তারা করার চেষ্টা করবে। এই ব্যাপারে কিন্তু আমাদের সরকার, বর্তমান সরকার সেরকম কোনো ব্যবস্থা নেয়নি। ব্যুরোক্রেসিকে ঠিক করা, পুলিশকে ঠিক করা। আজকের কাগজে দেখলাম আমি নির্বাচন কমিশনও নাকি মাঠ পর্যায়ে যে সমস্ত যারা দেখা করতে গেছিল বলেছে ওখানে আওয়ামী লীগের লোকজন বসে আছে। স্বতঃস্ফূর্ত নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। টার্গেট কিলিং সূত্র ধরে তার উপরে যে গুলি বর্ষণ বা তাকে গুলিবিদ্ধ করা হয়েছে, এটি নির্বাচন ব্যবস্থার জন্য বা সামনে নির্বাচনের জন্য একটি অশনি সংকেত। এই সব কিছুই কিন্তু ভোটার এবং প্রার্থীদেরকে আতঙ্কিত করছে এবং একটা ভয়ের মধ্যে রাখছে। সুতরাং এক্ষেত্রে সরকার কিংবা নির্বাচন কমিশন একই সাথে আইনশৃঙ্খলা বাহিনী যত দ্রুততার সাথে অভিযুক্তকে গ্রেপ্তার আইনের আওতায় এনে আইনের মুখোমুখি করতে পারবে, তত এই নির্বাচন বানচাল করার প্রশ্নে যারা একত্রিত হয়েছে বলে অভিযোগ আছে তাদের এই অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করার ক্ষেত্রে তাদের মনোবলটা ভেঙে যাবে। নির্বাচনকে সামনে রেখে যে কোনো পরিস্থিতি রাজনৈতিক দলগুলোকে ধৈর্য ধরে মোকাবেলার পরামর্শ বিশেষজ্ঞদের। কেউ কোনো রেসপন্সিবলভাবে কাজ করছে না। এই সময় তো মাথা ঠান্ডা রাখতে হবে, এটা একটা সিরিয়াস ঘটনা।
এটা বাংলাদেশের সংকটকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যে আমরা সবাই পস্তাবো। আজকে যদি প্রফেসর ইউনূস একটা ইলেকশন দিয়ে উনি চলে যান, আমরা কি শান্তিতে থাকতে পারবো? যে অবস্থার চ্যালেঞ্জগুলো আছে এটাকে ওভারকাম করে বা এটাকে সমাধান করে আরও অধিকতর ভালো অবস্থা তৈরি করা, সেই অধিকতর ভালো অবস্থা তৈরি করার জন্য যে প্রয়োজনীয় উপকরণ এবং যে অ্যাক্টর যারা বা যারা ভূমিকা বা দায়িত্ব পালন করবেন বা যারা স্টেক হোল্ডার নির্বাচনের, তারা কিন্তু আছে, সবই আমাদের আছে, কিন্তু সবাইকে প্রতিরোধের জায়গা তৈরি করতে পারলেই নির্বাচনের একটা গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের যে বৈশিষ্ট্য সেটি পূরণ হবে। প্রার্থী ও ভোটারদের নিরাপত্তায় সরকার দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে ব্যর্থ হলে নির্বাচনের পরিবেশ পুনরুদ্ধার কঠিন হয়ে পড়বে বলে মনে করেন তারা। যে নির্বাচনী পরিবেশ ঠিক করতে হলে আপনি আইন শৃঙ্খলাকে ঠিক করেন সবচেয়ে আগে। জাহিদ রহমান, RTV, ঢাকা। নির্বাচন নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জুলাই আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্র অর্ধেকের বেশি উদ্ধার হয়েছে। অবশিষ্ট অস্ত্র উদ্ধারে কাজ চলছে বলে জানান জেএমপির মুখপাত্র তালেবুর রহমান। অবৈধ অস্ত্র উদ্ধারে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। সংসদ নির্বাচন তফসিল ঘোষণার পর নির্বাচনী যে যাত্রা শুরু হয়েছে তার পরদিন দিন দুপুরে রাজধানীতে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া হাদী ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী। নির্বাচনের আগে এমন পরিস্থিতি আতঙ্ক সৃষ্টি করেছে জনমনে। তবে পুলিশ বলছে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে তারা। আমরা এরকম কোনো শঙ্কা দেখছি না। আমরা নির্বাচন যেন সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে হয় সেজন্য কাজ করছি, আর নির্বাচনী যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। এছাড়াও গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র বেশিরভাগই উদ্ধার করা হয়েছে বলেও জানান প্রশাসন। বেশিরভাগ অস্ত্র কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের 1898টি বিভিন্ন ধরনের অস্ত্র খোয়া যায়। এর ভিতরে প্রায় আপনার 1234টার বেশি অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখনো 600 সামথিং অস্ত্র মিসিং রয়েছে। সেই মিসিং অস্ত্রগুলো উদ্ধারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। আগামী সাধারণ নির্বাচনে সব অস্ত্র কোনো ঝুঁকি বা হুমকি হিসেবে হতে পারবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তায় অস্ত্রের লাইসেন্স দেয়া হবে। কেউ পরিস্থিতি ঘোলা করতে চাইলে তাদের শক্ত হাতে দমন করা হবে। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে ও অবৈধ অস্ত্র উদ্ধারে ফ্যাসিস্ট টেররিস্টদের দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব। আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। এই প্রস্তুতি কতটা আস্থা ফেরাবে সেটাই এখন দেখার বিষয়। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। প্রায় 12 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে কেরানীগঞ্জের কদমতলীর জুট গোডাউনের আগুন। ফায়ার সার্ভিসের 20টি ইউনিট সন্ধ্যা 6টার দিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে পরিপূর্ণ নির্বাপনে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। জানান ভোর 5:30টার দিকে জাবালে নূর নামে 10 তলা একটি টাওয়ারের নিচ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। টাওয়ারের প্রথম ও দ্বিতীয় তলায় গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ছোট জুট গোডাউন তালাবদ্ধ থাকায় আগুন নেভাতে সময় লাগছে। ভবনে কেমিক্যালের কোনো অস্তিত্ব না পাওয়ার আশেপাশের মানুষকে আতঙ্কিত না হওয়ারও বিষয়ে আশ্বস্ত করেন তিনি। এ পর্যন্ত মোট 46 জনকে উদ্ধার করে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। ঘটনার তদন্তে 5 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর 9ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের টেলিভিশন শিল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দায়িত্বশীল ও বিবেক নির্ভর সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করেন। এই সভার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন টেলিভিশন মালিকরা। অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে এতে RTVর ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের কর্ণধাররা উপস্থিত ছিলেন।
অডিট পাস করা, ডিরেক্টরস রিপোর্ট, তারপর একটা মুক্ত আলোচনা, এভাবে আমাদের এটা শেষ হবে, যেখানে আলাদা কোনো কিছু বলার বা করার কোনো সুযোগ নেই, কথা বলার। সো এজিএমের যে ধারাটা আছে, যে নিয়মটা আছে, আমরা সেটি আজকে মানছি। এবং আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য, আমাদের কাভারেজের জন্য। ডিজিটাল ক্যাম্পেইনের ধারাবাহিকতায় 6 ক্রেতার হাতে উপহার হিসেবে ফ্রিজ ও টিভি তুলে দিয়েছে ওয়ালটন। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে বৃহস্পতিবার এই উপহার সামগ্রী তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। এ সময় ওয়ালটনের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিশ্রুতি অনুযায়ী উপহারের পণ্য তুলে দেয়ায় ওয়ালটনকে ধন্যবাদ জানান বিজয়ীরা। গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে গত 25 নভেম্বর থেকে চলছে ওয়ালটনের 2 মাসব্যাপী এই ডিজিটাল ক্যাম্পেইন। এতে 23তম সিজনে ওয়ালটনের পণ্য কিনে গ্রাহকরা পাচ্ছেন ফ্রিজ সহ নানা ধরনের উপহার। আমাদের প্রিয় সাবজেক্টটা বলে গেছে। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।